শিল্পনাট্য সংঘের পরিচালনায় জাতীয় নাট্য কর্মশালা, এই কর্মশালায় শিক্ষক হিসেবে আমরা পেয়েছি শ্রদ্ধেয় দয়াল কৃষ্ণ নাথ মহাশয়কে। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় দয়াল কৃষ্ণ নাথ সুদূর আসাম থেকে এসছেন, আমাদেরকে নাটকের উপরে কিছু কথা বলবেন। খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিতে পারিনি। আমরা আশা করেছিলাম যে বেশ কিছু সংখ্যক উদ্যোগী যুবক যুবতী কিশোর কিশোরীদের উপস্থিত করব, কিন্তু আমরা পারিনি। এটা আমাদের ব্যর্থতা, খুব খারাপ লাগছে, ভাবতেও কষ্ট হচ্ছে। তা আজকে আমাদের এই শিক্ষককে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের দলের সভাপতি মাননীয় বলাইতলাল দলুই মহাশয়। তাকে মঞ্চে পুষ্পস্তবক এবং উত্তরী দিয়ে অভ্যর্থনা করার জন্য অনুরোধ করছি। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন, সম্মান জানাচ্ছেন এবং আমরা সম্মানিত হচ্ছি। মাননীয় দয়াল কৃষ্ণবাবুকে আজকের অনুষ্ঠান শুরু করার জন্যে আমি অনুরোধ করছি। নাটকম মুক্তি সাধকম। সবাইকে আমি প্রণাম জানাই। আমি অ্যাকচুয়ালি 100% আসামিজ ভাষী, কিন্তু চেষ্টা করি বাংলা বলার জন্য, কিন্তু ভাষার কোনো বার নেই। যত ভাষা শিখবে আমার মনে হয় তত মহান হবে। আমি চেষ্টা করি, কিছু একটা ভুল হলে আমাকে ক্ষমা করবে। আমার জ্যেষ্ঠজন যে নাটকের জন্যে 1970 সন থেকে নিজের মূল্যবান সময় দিচ্ছে। ভারতবর্ষে পশ্চিমবঙ্গে নাটকের উন্নতির জন্যে কাজ করছে। সবাইকে আমার শতকোটি প্রণাম। উপস্থিত থাকা আমার সবাই নাট্যবন্ধু বলে, আমি নাট্যবন্ধুকে আমার স্বাগতম। আমি আগে আমার পরিচয়টা দিতে চাই। আমি একজন সাধারণ নাট্যশিল্পী, নাটক নিয়ে কাজ করে। অনেক লোকে বলে নাটকের লোক পাগল, ধরুন আমিও একটা মহাপাগল নাটক নিয়ে। আমার বাড়ি হল আসাম অরুণাচল বর্ডারে লখিমপুর জেলা নামের একটা জেলা আছে, আসাম অরুণাচল বর্ডারে। আপনার মনে হয় জানে আসাম অরুণাচলের কথা। এক বিউটিফুল সৌন্দর্য রাজ্য দুটি, প্রকৃতির শোভা রাজ্য। আমার একেবারে বর্ডারে, পাহাড়ের কিনারে, যে জায়গায় নদ নদী, জঙ্গল, হাতি, বাঘ, হরিণ থেকে আলাদা 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 জানোয়ার আছে। এই থেকে আমার জন্ম। আর যাত্রা হলো আমার নাটকে এই গ্রাম থেকে, একদম ছোটোবেলায়। মা বলে আমি 4 মাসে অভিনয় করছি। আমি মাকে জিজ্ঞাসা করলে কেন 4 মাসে, বলে নয় আমার ওখানে রাসলীলা হয়, রাসলীলাটায় কৃষ্ণ মানে নন্দালয়তে মানে যশোদার কোলে কৃষ্ণা দেওয়া হয়। এটা মানে বাকিগুলো তো পুটল ব্যবহার করা হয়, যে গ্রামে কোনো এরকম মানে শিশু থাকলে ওনাকে কোলাতে দেওয়া হয়, হ্যাঁ, একটু সময়ের ভাবে। মা বললো যে তুমি একটু মোটো ছিল, তোমাকেও রাখা হয়েছিল। তখন বললে বা আমার তো সৌভাগ্য, 3 মাস 4 মাসে আমি যখন অভিনয় করছি, আর কৃষ্ণর মানে মানে অভিনয়, হ্যাঁ, ওইটা তো বড় ব্যাপার। জানি না, মনে হয় এই আশীর্বাদে পেয়ে, ভগবান শ্রীকৃষ্ণর রাসলীলা আশীর্বাদে পেয়ে আমি নাটকে জড়িত ছোটোবেলা থেকে। একটু একটু বড় হওয়ার পরে আমার মা বাবাও নাটক আর কালচারে জড়িত, পেশাতে ও শিক্ষক। আর আমার গ্রামের কথা হলো কি, আসামের ম্যাক্সিমাম গ্রামে, বেসিক্যালি আপার আসাম, উজনি অসমের সব গ্রামে ট্রেডিশনাল থিয়েটার হয়, ভাওনা হয়, রাসলীলা হয়। মানে বছরই না হলেও 2টি নাটক হয়, সামাজিক নাটক। আপনাদের জানে মোবাইল থিয়েটার, আমার এখানে অনেক পশুর গ্রামে গ্রামে গিয়ে মোবাইল থিয়েটার হয়, ভাইমোমেন্ট থিয়েটার। এই অনুপ্রেরণায় হয়তো নাটক হয়। আগের বেলা ছিল বুরঞ্জিমূলক নাটক, রামায়ণ মহাভারত
উপনিষদের নাটক, পরে পরে সোশ্যাল নাটক হলো, এখন তো সিরিয়াস নাটকও হচ্ছে। তখন থেকে আমি অভিনয় করে কলেজেও 2-1 বার কম্পিটিশনও কিছু একটা পেয়েছিল, তারপরে আমি নাটকের পাগল হয়ে গেলো। পড়ার সময় কলেজ ইউনিভার্সিটিরও নাটক করলাম, কর্মসূত্রে যখন আলাদা আলাদা জায়গায়, আমি মহারাষ্ট্র কিছুদিন ছিল, ওখানেও নাটক হচ্ছিল। ছোটোবেলা থেকে আমি কলকাতায় বলে মানে ওয়েস্ট বেঙ্গলের নাটকের বিষয়ে দেখার সৌভাগ্য হচ্ছিল। বিভাসগতি সর্দার, নান্দিকার, আলাদা আলাদা গ্রুপ গিয়ে ওই সময় কি হয়, এক্সচেঞ্জ প্রোগ্রাম কিছু হয় আসামে, যে যখন ফেস্টিভ্যাল হয় বাইরে নাটক ডাকে। কেন বাংলা ভাষা আর আসামিজ ভাষার মিল অনেক, বাংলাভাষী অনেক লোক আসামেও আছে, আর আসামের লোকও বাংলা বলতে পারে নেই, কিন্তু বুঝতে পারে। আর নাটকের ধারা, গায়নের ধারা, বাজানোর ধারা, লোকগীতের ধারা অনেক মিল আছে। মনে হয় এক সময় একে ছিল, কোনো সময় ভাগ হচ্ছে ভাষা নিয়ে, প্রাকৃতিক পরিবেশ নিয়ে, এটা জানি না। তার জন্যে কি হয়, বাঙালি নাটকের প্রতি একটু হিন্দি নাটক বা আলাদা মারাঠি, ভোজপুরি, যা না আলাদা ভাষার নাটক থেকে টানটা এখনও বেশি। অনেক দেখার সৌভাগ্য হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। আমি যখন একটু বড় হয়ে নাটক স্টার্ট করলো, তারপরে কলেজ লেভেলে তো এরকম হচ্ছিল যে আমি 3-4 জন পাগল নাটকের ছেলে, এখন তো বড় বড় অফিসার, একজন ডেপুটি কমিশনার, একজন ভালো ডক্টর, আর একজন বড় বিল্ডার্স মুম্বাইতে থাকে। আমি 4 জন মিলে একটু টাকা করি, জোগাড় করি, চলে আয় এখানে নাটক দেখার জন্য, নান্দিকার ফেস্টিভ্যাল বা আলাদা আলাদা যেগুলো ফেস্টিভ্যাল থাকে। ট্রেনে বসে যায়, উঠে যায়, আর এখানে কিছুটা ম্যানেজ করি থাকে, না অর্গানাইজারও আমি হেল্প করি। এগুলো হলো আমার বিএ লেভেলের কথা। বিএ যখন পড়ছিল বা ইউনিভার্সিটিতে তো আসার অনেক সৌভাগ্য হচ্ছিল। আসামের নাটক বেসিক্যালি বেসড অন ফক থিয়েটার, লোকনাট্যর বেস করি আসামের নাটক। আপনাদের জানে শ্রীমন্ত শঙ্করদেব 650 বছর আগেই ওরা ভারতের বিভিন্ন মঠ মন্দির, পবিত্র ধর্মানুষ্ঠান ঘুরে ফিরে শুধু সনাতন ধর্মটা উত্তরণের জন্য নিয়ে ওখান থেকে ওরা নৃত্যগীত, নাট্য সবার কিছু অভিজ্ঞতা নিয়ে আসামে ওরা শুরু করছিল অঙ্কিয়া নাট, যেটা এখন ক্লাসিক্যাল ফর্ম ভারত সরকারে প্রদান করছে। অঙ্কিয়া নাট ভগবান বেশ রামায়ণ মহাভারতের কাহিনী নিয়ে শ্রুতি অঙ্কিয়া নাট লিখছিল। তারপরে আলাদা আলাদা ভক্ত ওনার অনেক লিখছে, পরে কিন্তু শোটাই হলো মেন। যে নাটকের ভিতরে আছে বরগীত, বরগীত মানে একটা ভক্তির গীত, যে গীতের সেই সময়ে তাল মান পরিবেশনের সময় বন্ধা আছে। এখন কোন রাগে গাবে, কোন সময় পরিবেশন করবে, কি বাদ্য বাজাবে। যেরকম এখানে শ্রীখোল, আসামি আছে খোল, বাজানোর শৈলী মোটামুটি একই, বানানোর শৈলী একই। তার উপরে বেশ করি পুং হচ্ছে মণিপুরে। কেন মণিপুর কৃষ্ণভক্ত চৈতন্যপন্থী আছে, জয়দেবপন্থী আছে, মনে হয় সেই ধারায় নিয়ে ওখানে পুং হচ্ছে। আর খোলটা হলো পবিত্র বাদ্য মানা যায়। আসামের যত অঙ্কিয়া ভাওনা না হলে মাতৃভাষার ভাওনা হোক, বরগীত হোক বা মাঙ্গলিক অনুষ্ঠানেতে খোল ব্যবহার করে। তখন থেকে আসামের নাটকের ধারাটা সৃষ্টি হলো। তারপরে এক সময় বোঝা যায় যে পূর্বোত্তর, আগে তো আসামে ছিল, তারপরে আলাদা রাজ্য হচ্ছে বেস অন ক্যালকাটা। রেডিও ব্রডকাস্ট এখান থেকে হয়, ওখানে রেকর্ডিং করে বা স্টার্টিংয়ে সবাই আর্টিস্ট বাজানোর লোক কলকাতা আসে, কলকাতায় রেডিও অল ইন্ডিয়া রেডিওতে রেকর্ডিং হয়, ওইগুলো বাজায়। তারপরে একটু পরে সব জায়গায় স্টুডিও হলো আলাদা ম্যাটার। এসএমভি সবাই জানে যে এসএমভি হিজ মাস্টার ভয়েস, এসএমভি কলকাতা বেস্ট। আর ভূপেনদা থেকে আগেই যত শিল্পীরা ছিল সবাই এখানে রেকর্ডিং করে। এই ধারাটা যখন সম্পর্ক নিয়ে একটা কন্টিনিউটি হচ্ছে, মিল তো থাকবেই। এখন যখন আজকে বাজাচ্ছে গুরুজি রবীন্দ্রনাথের গীতগুলো, এই মনে আমার আসামের গীতগুলো জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, বিষ্ণু রাভা, না ভূপেন হাজরিকা, সবাই একটা
ধুন কোনো কোনো সময় আছে। কেন? সেই সময় এখানের ম্যান্ডোলিন গিটারিস্ট বাদক আসামের গীতও বাজায়, বাঙালিও বাজায়, আসামের কোনো বাজানোর লোক আছে বাজায়, এই মিলটা আছে। আমি যখন আজকে গান ধুনটা শুনছি আমার মনে আছে আমার গানে, কোয়া কোয়া ফাগুনি মলয়া মলয়া দিখে গোয়া গোয়া, মিলে তো একটু। এই গানটা ধুনটা বাড়ছে কিন্তু আমার কানে এটা হচ্ছে, মানে কি এই মিল আছে। আর আসামের নাটকের একটা বৈশিষ্ট্য আছে, এক সময় এখানে কর্মরত লোক, কেন ব্রিটিশের দিন থেকে আসামে যত চাই বাগান, রেলওয়ে ডিপার্টমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টে আলাদা আলাদা জায়গায় অফিসের 60% 70% বাঙালি লোকে ছিল, যেগুলো এখন আসামের বাঙালি, জাতিটা বাঙালি কিন্তু আসামের বাঙালি। এখন কি হয়, সেই সময় যখন ফ্রি টাইম পাওয়া যায়, বেসিক্যালি দুর্গাপূজা আগেই শুরু হচ্ছিল কামাখ্যা দেবদেবীর মন্দিরে হচ্ছিল। মানে আসামের টোটালি দুর্গাপূজাটা নিজের কালচার অনেক বছর আগে ছিল না। যখন এই মাইগ্রেশনটা হলো, এখানে লোক গিয়ে ওখানে লোক এখানে আসার যখন পরম্পরা হলো, যখন ফ্রি টাইম পাওয়া যায়, ব্যস্ততার মাঝে তো দুর্গাপূজার সময় একটা লম্বা ছুটি পাওয়া যায় বা বিহুর সময় পাওয়া যায়। দেখা যায়, আমি ছোটোবেলা থাকি, এটা আমার দাদা বা আমার বাবা সবাই বলছে যে যখন দশমী হবে বিসর্জনের পরে একটা ভাওনা, যাত্রা আর নাটক হবে। কোনো কোনো সময় যেগুলো বাঙালি পাড়া থাকে, বাঙালি লোক বসতি, ওই জায়গায় তো বাংলাতেও নাটক হয়। আর আসামে ভাওনা নিয়েও ভাওনা করে, মিক্স করি হয়, কারণ একটা অফিসেই তো একটাই ভাষী লোক থাকে না, আলাদা আলাদা ভাষী লোক থাকে। দেখা যায় যে এই সংমিশ্রণে ট্রাইবেল কস্টিউম, ট্রাইবেল ভাষা বা ট্রাইবেল অভিনেতা বা ট্রাইবেল কাহিনী অন্তর্ভুক্ত হয়ে গেছে। কেন আসামে তো অনেক মিসিং, বড়ো, রাভা, হাজং, কার্বি, টিওয়া, অনেক জাতি আছে। আর এটা বলতে হবে যে আসামের জাতি জনজাতি সবাই মানে অত এক সম্বন্ধ করি গড়ে তুলছে যে ওখানে ভেদাভেদ থাকে না। যেন সাংস্কৃতিক উন্নয়নে ওনার সহযোগিতা সবার মানে 50-50। তখন হয় নাটক, আমার দেখায় মনে আছে যখন আমি আমার গ্রামে বাড়ি, কিন্তু টাউনে তো একটা জমি বাড়ি ছিল, তখন আমি দেখে যে আমি দুর্গাপূজার সময়, কালী পূজার সময় ওখানে আসে। কেন আমার গ্রামে আমি কালী পূজা হয় না এখন, শ্রীমন্ত শঙ্করদেবে একশন ভাগবতী শোন, মানে কি এক ভগবানকে পূজা করো সব, মানে না ব্যাপারটা নেই, কিন্তু করি না নিজের নিজের কালচারটাকে। তখন দেখা যায় যে নাটকগুলো হয় তো ভালো লাগে। কোনো সময় মহিষার ছুর বধ হয়, একটু গীতি নীতি নাট্য মতন এখনও হয়, মানে কী রকম করে কি মানে ধারাই করে জানি না। যখন এখন রবীন্দ্রনাথের গীতি নৃত্য দিয়ে করে, ওখানে এই ব্যাপার নেই, মানে কোনো পারম্পরিক কোনো নিয়ে করে, বোঝা যায় যে এটাই ভাষা। তারপরে ধীরে ধীরে হলো কি, এটা ব্রিটিশের দিন থেকে, ব্রিটিশে কী করছিল, নিজে তো ওরা জানি সবাইকে ইউজ করে, নিজে তো কোনো ব্যবসায় করেনি। তখন এখান থেকে যেগুলো জিনিস হয়, প্রোডাকশন হয়, নাও দিয়ে ব্রহ্মপুত্র থেকে নিয়ে যায়। আর ওখানে ধান, মাছ, মটর যেগুলো প্রোডাকশন হয়, চাপাত থেকে আলাদা আলাদা প্রোডাকশন হয়, এই ফুল ঝাড়ু, মানে এইগুলো জিনিসগুলো, মানে এইগুলো এক্সচেঞ্জ করি, ওগুলো নিয়ে আসে। তখন কি হয়, মাস ধরি 2 মাস 3 মাস, ধরুন ব্রহ্মপুত্রর পাড়ে কোনো জমি আছে, এটা জমিগুলো তো একদম খাদ অনেক থাকে, ব্রহ্মপুত্রর এইটা নিয়ে হিউমাস এগুলো পরে হয়, সর্ষের খেতি হয়। 3-4 মাস থাকে যে ওই জায়গাটা তো তুমি কর, আমি বীজটা দিবে, টাকাটা দিবে, লেবারটা তোমাকে দিবে, কর। কি কয়, এইখানেই যাওয়ার যেগুলো বণিক ব্যবসায়ী লোক, ওখানে একটু টেম্পোরি বাসা বানায় দেয়। 2-3 মাস কি করবে, ওখানে তো আমার জেঠ শ্রাবণ ভাদর 3 মাসে মানে পবিত্র মাস বলা হয়। ওখানে শ্রীমন্ত শঙ্করদেবে মানে অঙ্কিয়া ভাওনা এগুলো হয় প্রতি নামঘরে। যেরকম মন্দির থাকে আমার ওখানে নামঘর হলো মানে মন্দির মতো নেই, কিন্তু ওনার বানানোর শৈলীটা আলাদা। নামঘরটাতে ইউথ এমপ্লয়মেন্ট, মানে যুবর প্রতিভার বিকাশের, সংস্কৃতি, সাহিত্য, আইন কানুন, মানে গাঁয়ের কোনো কি কেস মামলা হলে ওখানেই মিটে যায়, যে 1 টাকা 25 পয়সা দাও, একটা তামুল পান দেও, শেয়ার করে যে মাফ করে দেওয়া যায়, মানে এটাই আদালত মতন। কি হয় ওখানে সবগুলো হয়, ভাওনা নাটক সব।
ওরা কি করলো, দেখলো যে এটা তো কিছু আমার মিল আছে, যাত্রা, এখানে যাত্রা হয়, যাত্রাপালা হয়তো এখন কমে গেছে, কিন্তু যাত্রাপালাটা হয় বেসিক্যালি। আর কোচবিহার এই জায়গাটা বেশি হয়। কি করে ধীরে ধীরে একটু একটু করি যাত্রাপালাও স্টার্ট হলো। বেসিক্যালি নদীর পাড়ে যেগুলো থাকে, এই মাছের ব্যবসায় করা লোক, মাটির কুমার লোক, কী করে বাঙালিটা জানি না, কুমারে বলে মনে হয়, হ্যাঁ, আমি কৈবর্ত বলবো, যেগুলো মাছের ব্যবসায় করে, এইগুলোর সম্পর্কে যখন হলো, তারপরে যাত্রাটাও স্টার্ট হয়ে গেলো। একটু এখান থেকে যাত্রার শৈলীটা আলাদা, কিন্তু ওখানে ট্রেডিশনাল পারম্পরিক ড্রেসভূষা নিয়ে। তারপরে দেখা গেলো যে এখানে যে পুরুলিয়ার ছৌটে বা যাত্রাপালাতে যেগুলো রয়্যাল ড্রেস পিনে, রাজকীয় ড্রেস, আগে তো আমার ওখানে হচ্ছিল না, বুনাই করি, পরে আমি হেঙ্গুল হাইটাল বলে গছর গুটি দিয়ে কালার করে এরকম করি, পরে ধীরে ধীরে ওই মানে যাত্রাপালার ড্রেসগুলো ওখানে ঢুকে গেলো। এখন আসামে ভাওনা, মাটি ভাষায় যেগুলো ভাওনা হয় এগুলো ড্রেসে পড়ে, একটু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। মানে এই আমি সম্পর্কটা বললো যে এরকম সম্পর্ক হলো। আর একটুর পরে পরে দেখা যায় যে অনেক সময় লক্ষ্মীনাথ বেজবড়ুয়া ছিল, এখানে মেয়ে বিয়ে করছিল, ও যেগুলো আসামিটা লেখা হচ্ছিল নাটক নাটক, এখানেও ট্রান্সলেট হচ্ছে। আর এখানে উৎপল দত্ত থেকে আর বাকি যত রাইটার ছিল সবাই নাটকও মোটামুটি ট্রান্সলেট হয়। মানে পটভূমিটা ওখানেই করি নিয়ে, ধরুন কোনো সান্থাল জায়গায় স্টোরি একটা, ওখানে সাইবাগানের স্টোরি করে, ওখানে যত সান্থাল আছে, ওরাং, সাঁওতাল, যতগুলো ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, ওই থেকেই যাওয়ার, হ্যাঁ, এইরকম করি নাটকের প্রসারটা হলো। আর কোনোদিন ভাবছিল না যে ওখানে বিবাদ হবে, কী হবে। এখন বদমাস কিছু লোক আছে, মিডিয়া না হলে জাতিগত বা ধর্মীগত কিছু করে, ওরাই সৃষ্টি করে। এখন মিডিয়া তো জানি একটু টুম করিলে একদম বড় করিলে এরকম হয়। কিন্তু এই যে সম্পর্কটা আমি যখন ছোটোবেলা থেকে দেখলাম, কেন আমার বাগানের কাছে বাবা এক সময় কাজ করেছিল বাগানে, দেখা যায় চ্যাটার্জি বাবু আছে, আমি নাম জানি না, সবাই চ্যাটার্জি বাবুই বলে, মানে বড় হোক ছোটো হোক চ্যাটার্জি বাবু, হ্যাঁ, ঘোষ দাদা, চ্যাটার্জি বাবু বলে ঘোষ দাদা, হ্যাঁ, ও টেকনিক্যালি ছিল। মানে এই সম্পর্কটা আমি দেখি, হ্যাঁ। এখন তো ওরা সেটেল হয়ে গেলো, ওরা বিয়ে, ওরা আসামিজ, কে কে হচ্ছে জানি না, মানে এখন আর ওরাকে কোনো বাঙালি বলে কোনো কোনো সময় মানে আগেই ইয়ে হয়। কী হয়, এই সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা নিয়ে কী হচ্ছিল যে আমার সাংস্কৃতিক উত্তরণে অনেক মানে প্রভাবিত হচ্ছিল। কেন, তখন একটা মোষটা নেওয়ার জন্য কলকাতা থেকে নিয়ে, মগুয়া বলে, আমার বাড়িতেও ভাওনা ড্রেসের একটা আছে। আমার বাড়িতেও বাবা 1962 থেকে ভাওনার ড্রেসগুলো, যে আমি যে বললাম কলকাতা থেকে যাই, ভাওনার ড্রেসগুলো বানায় মানে হায়ার করে। তখন বাবা কন্ট্রাকচুয়ালে বাগানে কাজ করছিল, যে ওনার ট্রেডিশনালি ওটা বানায়, এখনও আছে, এটা আমি মানে প্রিজার্ভ করে রাখছে, এখন তো বানায় না। যে এই দরে প্রভাবিত হয়ে মনে হয় ওই প্রভাবটা আমার মনে কিছু ঢুকছিল, অনেক পড়াশোনা করার পরেও, চাকরি করার পরেও, কিন্তু বারবার মনে পড়ে নাটক। এখনও 2 টাকা ইনকাম হলে যার আধাটা টাকা মনে হয় যে নাটকে খরচ করব। ধীরে ধীরে নাটকের প্রফেশন হয়েছে, আগে তো নাটকের কোনো প্রফেশন ছিল না। নাটক কি, নাটক করা মানে এক সময় তো নাটকের মেয়ে পাওয়ার সমস্যা হচ্ছিল। আসামে যে যখন 1942 যখন ফিল্ম বানাচ্ছিল, যে মেয়েটা আইডি সন্ধি করে অ্যাক্টিং করছিল, জয়মতী রুল, ওরা কেন বয়কট করা, বিয়ে করলো না কেউ। ওরাকে ভাওনারও লেডিস ক্যারেক্টার দিয়ে নাটক করে দিয়ে, আর সুন্দরও লাগে, ও এরকমই অভিনয় করে। ওনার কিন্তু বডিতে ফেমিল কোনো নেই, হ্যাঁ, ও লেডিস ক্যারেক্টার করে। একটু ধীরে ধীরে যখন রিফর্ম হলো, এখনও তো আর অ্যাক্টর থেকে অ্যাক্টরস পাওয়ার মানে অভিনেত্রী পাওয়া বেশি যায়, হ্যাঁ, এরকম দিয়ে টোটাল নাটকের প্রসারটা হলো। আর এই প্রসারটা, নাটকের ডেভেলপমেন্টটা কিন্তু প্যারালাল, পশ্চিমবঙ্গের সময় প্যারালালে হচ্ছে। জনসংখ্যা এখানে বেশি হয়, কেন আমার ওখানে যে যাত্রার পালাটা একটুর পরে মোবাইল থিয়েটার হয়ে গেলো, প্রফেশনাল থিয়েটার, যেটা থিয়েটারতে এখনও মোটামুটি 150-200 এমপ্লয় থাকে,
মোবাইল থিয়েটার। আর মোবাইল থিয়েটার ABC 3 ক্যাটাগরি থাকে, যেটা এ ক্যাটাগরি টু অ্যাক্টরের 9 মাসের জন্যে 30 লাখ পর্যন্ত ওনার রিমুনারেশন। কল্পনা করুন 30 লাখ, যেটা হিরো থাকে 30 লাখ। এবারে আসামের 10টা গ্রুপে 25 লাখ, 30 লাখ, 20 লাখ, মামুলি ব্যাপার নেই অত। মিনিমাম মানে নৃত্যনাটিকায় অভিনয় করো ছেলে বা মেয়েটাও মাসে মিনিমাম 10,000 15,000 টাকা পায়। যখন প্রফেশন হলো ওরা কি হয়, বড় বড় প্যান্ডেল করে, যে জায়গায় 1500-2000 অডিয়েন্স বসতে পারে, টেম্পোরি স্টেজ করে, লাইট সাউন্ড থাকে টেকনিক্যালি হাই, দুটো প্যান্ডেল থাকে, একটা প্যান্ডেলে অভিনয় হয়ে থাকলে আলাদা জায়গায় প্যান্ডেলটা রেডি করে, আজকে এখানে শেষ, কালকে গিয়ে ওখানে অ্যাক্টিং করবে, আর এই প্যান্ডেলটার ভাঙিয়ে আলাদা জায়গায় হয়, মানে একটু ফুললি প্রফেশনাল। তারপরে কি হলো যে যখন ওনার প্রফেশনালি হলো, এখন টিকিটের দাম 2000 থেকে 500-1500, মোটামুটি গ্যালারিটা 200-300 টাকা লোক চাই, মানে ভরে থাকে, টিকিটের জন্য সমস্যা হয়ে যায়। তারপরে কি হলো, এইগুলো নাটকে যখন গ্রামে ঢুকে গেল, গ্রামের কিছু নাটকের এই যে বছরে 2-3টো নাটক করে ছেলে মেয়েগুলো বা বৈবিধ্যই করে, এটা একটু কম হয়ে গেছে। আর ব্যস্ততার জন্যে, এখন পড়াশোনার জন্যে বা জীবিকার জন্য বাইরে থাকার জন্য হচ্ছে, আগে ফ্রি ছিল যে কাজ কি করব, ওই সময় তো রবি শস্য কিছু করলো, আর বাকি তো সময় নেই, ওটা সন্ধ্যাবেলা রিহার্সাল করে আর নাটক করে, বড় বড় 2 ঘন্টা 3 ঘন্টা সারে, কোনো নাটক তো সন্ধ্যা 9টা বাজে স্টার্ট হলে সকালে 7টা বাজায় শেষ হয়। কেন, সেই সময় লোকগুলো তো বাড়িতে যাওয়ার সমস্যা থাকে, দূর দূর জায়গায়, হ্যাঁ, জীবজন্তুর ব্যাপার আলাদা ম্যাটারটা, যে পুরো এন্টারটেনমেন্ট করে যখন সকাল হবে চলে যায়, যেরকম ভাওনা হয়, রাসলীলা হয়, এরকম ট্রেডিশন ওখানে আছে। ওইটাই নিয়ে আমি প্রভাবিত। এখন আমি নাটক নিয়ে অনেকে বড় বড় ডাইরেক্টর সঙ্গে কাজ করার পরে আমি নিজের একান্তভাবে, অ্যাকচুয়ালি আমি আগে এমপ্লয় ছিল সঙ্গীত নাটক একাডেমি, তার জন্য টাইম পাচ্ছিল না। সঙ্গীত নাটক একাডেমি নর্থ ইস্ট সেন্টার ইনচার্জ ছিল মোটামুটি 5 বছর, আলাদা জবও আমার ছিল ডায়েটের। তারপরে যখন আমি সব শেষ করি নাটকের জন্যে বিসর্জন দিয়ে যখন স্টার্ট করলো, 2012 থেকে আমি নাটকের আমার নিজস্ব গ্রুপ, আগে থেকে হচ্ছিল নিজস্ব একটা জায়গায় বানালো, যেটা থিয়েটার, কেউ লোক থিয়েটার ভিলেজ বলে, আমি তো ভিলেজটা বিশ্বাস করিনি, থাকা খাওয়ার ব্যবস্থা থাকে, ওখানে স্টেজ থাকে, প্রতি বছরে নাটক হয়। আমার গ্রুপটার নাম হলো অভিনব থিয়েটার। অভিনব থিয়েটার 12 মাসেই কাজ করে, আলাদা আলাদা আমার নাটক আছে, হিন্দি, আসামিস। এখন তো আমি একটা বাঙালি নাটকও ডাইরেকশন করলাম গোবরডঙ্গা একটা গ্রুপে, 18 তারিখে শো হবে বিহারের। হ্যাঁ, আমার সঙ্গে কাজ করো সর্বভারতীয় পর্যায়ে NSG থেকে আলাদা আলাদা লোক, দিল্লি, বিহার, মুম্বাই, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল সব থেকে কাজ করে। এরকম কি আমার নাটকের যাত্রাটা স্টার্ট হচ্ছে। কিন্তু এখানটা আমি বলতে চাই, বলা উচিত নয়, নট এ সিঙ্গল কয়েন্স ফ্রম গভর্নমেন্ট অফ আসাম অ্যান্ড ইন্ডিয়া, আমি 1 টাকাও নিয়ে নিই আসাম সরকার থেকে, ভারত সরকার। এটা আমার নিজের হবি, নিজে থেকে আমি করছি। যা না হোক, এটা হওয়া উচিত না, সরকারের সুবিধাটা নেওয়া অত্যন্ত প্রয়োজন, কারণ সরকার আমার, আমি সরকারের, আমার হক আছে পাওয়াটা। এমনি নাটকের লোক বললে বা কালচার লোকের জন্য তো সরকারের স্কিম সবসময় কম, স্কিম থাকলেও বছর বছর ধরে পেমেন্ট করি না। আমি নিজে মিনিস্ট্রি অফ কালচার মেম্বার, আমি জানি যে কীরকম কী হয়, এরকম কাজ আমার চলিয়েছে, এটা পরিচয়। আমি জড়িত মিনিস্ট্রি অফ কালচার মেম্বার, ইন্ডিয়ান ফিল্ম সেন্সর বোর্ডেরও মেম্বার, আলাদা আলাদা কোনো সংস্থার জড়িত, এরকম কাজ করে। আর এখন মানে 365 দিনেই টাইম দিয়ে, ব্যস্ততা দিয়ে নাটক নিয়ে, এটা হলো আমার পরিচয়। আর এরকম স্টার্ট করবো টোটাল নাটক মিশে। এখন আমি একটু পরিচয় চাই, সবাই ভালো হবে, দাদা নামটা বললে কিছু ভালো হয়। আমি কাউন্সিলিং, আমার বাবা সুস্মিতা ভুইয়া, সবই ভুইয়া টাইপ আছে, সকলে ভুইয়া। বিষ্ণুপদ দাস, নমস্কার স্যার, আমি প্রতিমা সরকার, আমি বিভিন্ন নাটকের সাথে যুক্ত আছি, বাংলা প্রোগ্রাম। শশীভূষণ দাস, কার্তিক যুবরাজ। আমি সৈয়দপুর আন্তর্জীবন সোসাইটি। নমস্কার।
সবাই একটু আগে আসুন, ভালো লাগবে। নাটক লোক দূরে থাকে না, অডিয়েন্স দূরে থাকলে ভালো লাগে। অডিয়েন্স যখন পাশে থাকি তালি দিবে তখনও জুসটা বাড়ে, এইটা হলো নাটক। হ্যাঁ, আমার বড় দাদা বললো যে এক্সামও চলছে, লোক ব্যস্ত কম হয়ে, আর আলাদা পলিটিক্যাল কোনো কারবার হলে লোক ভরে থাকে, এটা আলাদা ম্যাটার। হ্যাঁ, এখন তো একটা শব্দ এসেছে ক্রিয়েটিভ ড্যান্স, এখানেও মনে হয়ে আছে ক্রিয়েটিভ ড্যান্স, সৃষ্টিশীল নৃত্য বলে। কোনো কিন্তু আগে কোনো দিন ছিল না, জানি না, সৃষ্টি তো সৃষ্টি হয় ওটাকে বললাম। এইগুলো যখন প্রোগ্রাম হবে হল ভরে থাকে, মানে সবার একটা টান আলাদা আলাদা। আর কি নাটকটা হলো টোটাল সিরিয়াস ম্যাটার, আর সব লোকেই নাটক করবে এটা তো ভাবলে হবে না। হ্যাঁ, আর সব লোক নাটক করলে অডিয়েন্স কে থাকবে, এটা সমস্যা। আর নাটকের থেকে দেখা যায় নাটক কি করে, নাটক এটা ইজি ম্যাটার, কিন্তু নাটক থেকে জটিল নাচ কিছু আছে, ওটা একা প্রচেষ্টা থাকে অনেক। নাটক থেকে জটিল জিনিসটা নেই, জীবন্ত লোককে মূর্খ বানানোর এটা বড় ব্যাপার। কিন্তু আপনার সামনে লোক থাকবে, আপনি তো মানে এক সাধারণ নাগরিক, ওরা কিন্তু এখানে একদম রাজা হয়ে বাহ মন্ত্রী হয়ে মিনিস্টার হয়ে ওনাকে বুর্বক করিয়ে দেয়, মানে ওরা ভাবে যে এইটা ওই মিনিস্টার, ওইটা মামুলি ব্যাপার নেই, জাদুঘর থেকে উপরে। হ্যাঁ, ওদিকে নাটকে তো এটা হবে, যা না হোক লোক নিয়ে সমস্যা নেই, ইনভলভমেন্টটা সব থেকে বড়। হ্যাঁ, আমি একটু বসে বসে বলবো। হ্যাঁ, ব্যাপারটা হলো কি, আমি নাটকের কোনো ওস্তাদ নেই, নাটকের কোনো মানে কি যে ব্যক্তিত্ব নেই, নাটকের কোনো এক্সপার্ট অভিজ্ঞ নেই। নাটকটার কোনো অভিজ্ঞ বলে লোক থাকে না, নাটকার কোনো বেস্ট অ্যাক্টর বলে থাকে না, বেস্ট ডাইরেক্টর বলে। কেন? এটা হল ক্রিয়েটিভ ওয়ার্ক, সৃষ্টিশীল। কেউ কেউ ভালো লাগবে যে দিদি অভিনয় করছে এটা ভালো, কেউ বলবে না ওটা তো হলো না। হলো না বলারও অধিকার আছে, ওনার মাইন্ড থেকে ও এই সময় ইনভলভ হয়ে কী রকম ওনার ক্যারেক্টারটা বুঝলো, এই ক্যারেক্টার কী রকম ঢুকে গেছে ওইটা আপনি বেস করবে। এখন মনে রাখবে, যখন কেউ বলবে যে নাটকটা ভালো হচ্ছে, অনেক ভালো ভালো অভিনয় করছে, আপনি কিন্তু ভালো ভাববেন না যে আমি ভালো অভিনয় করছি, হবে না। যে খারাপ করছে ওনার পরে রাগ হবে না, ওইটা অ্যানালাইসিস করা উচিত। কেন? লাইভ পারফরমেন্স একটা, এই ক্যারেক্টারটা আলাদা। ধরুন একটা নদী, বলছে যে আছে যে নদীর কিনারে বসে আছে, জানি না কখন আসবে, দূর দূর থেকে দেখা গেছে নৌকা এসেছে চলে গেছে। এই ইমাজিনটা একটা অডিয়েন্স এই গঙ্গাও করতে পারে, একটা অডিয়েন্স আলাদা কোনো একটা নদী ইমাজিন করে পারে। ও নৌকাটা একটা লম্বা নৌকা হতে পারে, এই নৌকা হতে পারে, নিজের, এটা নিজের কনসেপ্ট। রাজাটা যে হেড গিয়ার পরে একদম রাজা করলেই রাজা হবে এরও তো ব্যাপার নেই, ওখানে একটা কাপড় বানিয়েও রাজা হতে পারে, আর পাগড়ি নিয়েও হতে পারে। ইমাজিন, কেউ কেউ ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু অ্যাক্টর ডাইরেক্টরকে সব দিনই ভালো লাগে, লাগে তো। খারাপ অভিনয় করলেও ভালো লাগে। কেন কেন ভালো লাগে? ব্যাপারটা হলো কি, এই অন্তর থেকে সব কিছু করছে তো। বাড়ি তো বাংলাও বানায় সুন্দর করি, পাথর আঠর লগায় টাইলস দিয়েও বানায়, এই পোয়াল দিয়ে, পোয়ালে বলে বাঙালি মনে হয় না, ফুসগুলো যে পোয়াল, এই যে ধানের এইগুলো ঘর বানানো যে ইউজ করে, খড় যে খড় ইউজ করি তো ঘর বানাই, ওনার জন্য এটাই সুন্দর লাগে তো। ডাইরেক্টর অ্যাক্টরকে কোনোদিন খারাপ লাগে না, ভালো লাগে। কিন্তু এটাও উচিত না। কেন? যখন সবে ভালো হবে, এই ভালোর উপরে ভালো করাটা চেষ্টা করবে না, আর চেষ্টা না করলে বলবো যে এটা ভালো হচ্ছে, বস থাকো, এটা ভালো হচ্ছে, তখন আর ভালো তো হবে না। কেন? নাটক হলো এন্ডলেস রোড, অন্তহীন পথ, অন্তহীন নদী, সমুদ্রের জলের মতন নাটকের এইটা ডেপটা। নাটকের কোনো সীমা নাই যে এটা ভালো হচ্ছে, যে এইটাই শেষ। কেন? যে নাটকের ডেফিনেশন কেউ দিতে পারলো না বিশ্বতে, নাটকের কোনো সংজ্ঞা নেই। কি বলি সংজ্ঞা দেবে? যেমন সেই করি আলু দেশভূষা পড়ি অভিনয় করা তো নাটক হবে না, বিনা আলু তো কাজ করে।
বিনা আলুটো কাজ করে এখন নাটকের এই এক্সপেরিমেন্ট হচ্ছে, এখানেও হচ্ছে মনে হয়, আমার আসামে তো অতি বেশি হচ্ছে, ওটাও ভালো না অতি বেশি হওয়া, যে নদীর কিনারে নাটক করে, নদীর কিনারে নাটক করে অডিয়েন্স উপরে কী বলে মাথাউরি বলে যেটা এম্বেংমেন্ট, ওখানে বসে নদীর বালুতে অভিনয় করে, ওটাও নাটক। গাছের তেলেও নাটক হয়, এখন ধান কাটছে, কাল থেকে স্টার্ট হচ্ছে, ধান কাটার পরে এগুলো থাকে তো কিছু ওটা নেই, ওখানেও নাটক হচ্ছে, এটা সার্ডিনে ফেস্টিভ্যাল, হাজার হাজার লোক হয়, এই অডিটোরিয়াম থেকে লোক বেশি হয়, বড় বড় গাছের টোলা হয়, বাসের টোলে, আমি কই, আমি পুকুর, আমার 3টো স্টেজ, মানে 2টো স্টেজ, একটা হলো প্রসিনিয়াম, একটা হলো ইন্টিমেট, হ্যাঁ টেম্পোরি সব মানে ন্যাচারালি বানায়, আর একটা হলো বাসের টোলাগুলো পুকুর পাড়ে, ওখানেও নাটক হয়। আমি দেখা বোঝা যায় যে এই নাটকটা যেদিন থাকে অডিয়েন্সও বেশি হয়, আর একটরও পারফরমেন্সটা বাইন্ডিং থাকে না, এই বাসের মাছ থেকে ওনার আসার রাস্তা করে নিয়ে কেউ জন পুকুর উপর থেকে 2টো বাস দিয়ে উপরে উঠে নিয়ে যায়, যখন নিজের ক্রিয়েশন করে কাজ করে তার জন্য ওখানে কোনো ডেফিনেশন নেই, কেউ দিতে পারবে না। আমি নাটকের স্টুডেন্ট, আমি পড়ছে পিজি করছে নাটকে, বা বাইরেও অনেক বিদেশেও গিয়ে কাজ করছে, দেখলাম না কোনো নেই, সুজুকি থিয়েটার বলে এটাই আমার নাটক, সুজুকি থিয়েটার জাপানে আর্টিফিশিয়াল বৃষ্টি করে দিচ্ছে, লোকের সে রেনকোট পরলে রেনকোট পরলো, ছাতা নিয়ে ছোটো ছাতা পরে ছাতা পরে ভেঙে দিলে ভেঙে দেখো, ওইটাই নাটক। দেখুন আমি ভেঙে ভেঙে নাটক দেখি আছে, জল পড়ে আছে, অভিনয় করি আছে ওখানে, এক্সপেরিমেন্টাল, ওটাও নাটক। থাইল্যান্ডে দেখলাম যে সবাইকে গাছের উপর বসার জন্য, যেই বসবে গাছের উপরে বসে, সুন্দর গাছ ও বানাচ্ছে এরকম করি, ওখানে বসে দেখ ও ওই জায়গাটা মাত্রাতে অভিনয় করছে, ওটাও একটা এন্টারটেনমেন্ট। আমার শাল আন্ডারটা শালটি আছে, বড় বড় শাল গাছের পের একটু জায়গা আছে, বাঁশ দিয়ে দিয়ে ওখানে বসে লোক চাই, ওটা তো ওয়ার্ল্ড ফেমাসে হয়ে গেছে। মানে নাটকের আমি বললাম অন্তহীন, মানে এইটাই বলবে পাবে না, এইটাই নাটক। আগে একটু বড় বড় সেট করি নাটক হচ্ছিল, মাঝখানে বিরতি হচ্ছিল, কোনো কোনো জায়গায় ইনস্ট্রুমেন্ট বাজছিল, কোনো সময় গীত গেয়েছিল, এই সেট চেঞ্জ করার জন্যে। মনে আছে, মনে করে যে এটা সেট লাগাবে, এই যে জমিদার বাড়ি আছে, জমিদার বাড়িটা খুলিনি, আর গ্রামের কৃষকের মানে খেতিয়কের বাড়িটা করবে, টাইম লাগে যে মাঝখানে। আমি দেখছিলাম ওই সময় ইনস্ট্রুমেন্ট বাজায় আর গান গাই, এটা এখন আমার রাসিলিয়াতে হয়, যেটা একটা স্টেজ থাকে, ব্রেক দিয়ে সেটটা চেঞ্জ করে, এরকম তো নাটক হচ্ছিল। এখন কিন্তু আলাদা হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হলো কি, এখন চেঞ্জ হয়েছে, নাটকের এক্সপেরিমেন্ট হচ্ছে বলি, আমার ঐতিহ্যটা ছেড়ে দিলে কিন্তু হবে না, সব থাকতে হবে। পালা হয়, এখানে তো আলাদা আলাদা পালা হয়, পালাগুলো তো আগের মতন তো পালা নেই, এখন পালার মডার্ন এরকম হচ্ছে যে পালা মিন্স বাজাবে গাবে, ওইটাই তো পালা। এখনও রেকর্ডিং টেক করিনি, অবশ্যই কোনো কোনো জায়গায় পারফরমেন্সের জন্য, কেন মোটামুটি একটা পালা করলে তো মোটামুটি 30 জন লোক ছাড়া তো হয় না, সমস্যা হয় আলাদা ম্যাটার, কিন্তু ঐতিহ্যটা রাখতে হবে, যে ওখানে যে বাজায়, কি বাজায়, বেঞ্জুরি বাজায়, দুটারা বাজায়, হ্যাঁ এই খঞ্জুরি বাজায়, এগুলো তো দেখতেও হবে তো। আমি এখানে ভাওনাটা করিনি, রেকর্ডিং বাজালে তো হবে না, কি বাজাচ্ছে বুঝতে হবে, যে খোল বাজে, এটা খোল, এটা তাল জাল, বুঝতে তো হবে, এটা কালি, এটা তো প্রয়োজন, মানে ঐতিহ্য রাখাটার প্রয়োজন, কিন্তু কোনো কোনো সমস্যায় হয়, এটা আলাদা ম্যাটার, আমি ওটা নিয়ে কিছু বলবো না। কিন্তু কি হচ্ছে এখন, আমি অত ফাস্ট দৌড়ছি নাটক নিয়ে, কোনো কোনো এ হয়েছে, সময় হয়েছে যে আমি দৌড়ে দৌড়ে অনেক দূরে চলে গেছে, ভুলে গেছে যে কোন জায়গা থেকে আমি স্টার্ট করছিল দৌড়টা, এরকম হচ্ছে। বেসিক্যালি ফক থিয়েটার যেটা লোকনাট্য অত্যন্ত জরুরি এখন। মানে আমি এটা সমস্যা শুধু ওয়েস্ট বেঙ্গল আসামেই নেই, এটা বিশ্বর সমস্যা, ভারতবর্ষে বেশি সমস্যা। আর ভারতবর্ষ এমনি আমার মেন্টালিটা কি না, বিদেশের বস্তু বললে, বাইরের বস্তু বললে আকৃষ্ট বেশি হয়। এখন দেখবে, বাহ তুমি তো পড়ছো শার্ট কোথায় থেকে, বলে বিদেশে, বাহ বিদেশের শার্ট, কিন্তু জানি না যে বিদেশের শার্টটার কোয়ালিটি আমার আসামের শার্টটা থেকে, বেঙ্গলের শার্টটা থেকে অনেক টলে। বেঙ্গলের শার্ট ইন্ডিকেটর যেটা শার্ট, দামও কম, ওনার ভ্যালু 150-200 টাকা যেটা শার্ট পাবে, ওটা শার্ট থেকে কিন্তু বাইরে ব্র্যান্ডেড শার্টটাও পাত্তা পাবে না। ওইটা হাইজেনিক হয়, কটন, কালারফুল হয়, আনকমন হয়। আমার মানে দূরে, তার জন্য কি হচ্ছে,
আমি আমার নিজের কালচারটা মানে একটু ইগনোর করছি। যেরকম হয় এখন, যেরকম মা বাবা গর্বিত হয়, হ্যাঁ বৌদি কীরকম, ঠিক আছে ছেলে কোথায়, বলে নে ছেলে কোথায় পড়ে, না ডন বক্সে পড়ে, আমার ছেলে ডন বক্সে ইংলিশ মিডিয়ামে পড়ে। উড়ে উড়ে বাবা, চালা বিটিসে বানাইল ওর আগে, এই মেন্টালিটা আছে। জানি না এই মেন্টালিটা আগে থেকে আমার আছে, তার জন্য একটু মোগল ব্রিটিশ আমাকে চান্স নিয়ে তো এরকম অবস্থা করলো। যা না হোক, তাও কিন্তু আমি উপরে, অনেক উপরে, কেন আমার মেন্টালিটি, আমার কনফিডেন্স আছে। এরকম হচ্ছে কি দেখা যায় অনেক, আমি মানে আমি তো পুরো ওয়েস্ট বেঙ্গলের নাটক দেখার সৌভাগ্য হয় না কোনো, কিন্তু তথাপিতো বছরে মনে হয় ওয়েস্ট বেঙ্গল আমি 100 থেকে বেশি দেখার সৌভাগ্য হয়। আলাদা আমার আলাদা ফেস্টিভ্যাল আমি কোঅর্ডিনেটর থাকে, বা আমি জোনাল কালচার বা যা না হোক সঙ্গীত নাটকে আমাকে ডাকে দেখার জন্যে, বা আমি ডিজাইনিং করার জন্য ডাকে। আর আমি কন্টিনিউ ভারত রং মহোৎসবের মেম্বার, তখন তো 150-200 তো নাটক দেখতেই হয়। বেসিক্যালি আমাকে বাঙালি নাটক, বিহারি নাটক এগুলো বেশি দিয়ে, জানে যে ওই বেলটাতেও ঘুরে ফিরে কাজ করে, যে ওরা জানবে নাটকটা নিয়ে। আমি এবার তো আমি সোশ্যাল মিডিয়া লিখতে আমার অধিকার নেই, কেন আমি মেম্বার, কিন্তু অটল ইচ্ছা হয়েছে একটু মানে পশ্চিমবঙ্গের নাট্য শিল্পীকে গালি দেওয়ার। আসামে কিন্তু দিয়ে থাকে আলাদা ম্যাটার, ঘরের বাড়ির ব্যাপারটা কেউ কিছু বলবে না, এখানে দেওয়ার ইচ্ছা হচ্ছে। যে অত আমি নাটক দেখলাম ভারঙ্গমে, ওখানে কিন্তু ফোক অ্যান্ড ট্রেডিশনাল নাটক নেই। রবীন্দ্র ঠাকুরের আছে, এটা আলাদা মেটা। রবীন্দ্রনাথ ঠাকুরের 10টা বাঙালিদের কী করছে জানি না, যখন ভারত সরকার হলো যে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্র তারপরে একটু হয়েছে। এটা তো বাঙালিদের বললে হবে না, আসামেও হয়, উড়িষ্যা হয়, সব জায়গায় হয় রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের নেই, কিন্তু ওইটা সর্বভারতীয়। বাঙালি যখন ইজ্জত দিয়ে ওটাকে বাইরে লোক বেশি ইজ্জত দিয়ে, শক্তি খারাপ পাইবে না ব্যাপারটা। আমি নিজে দেখি, কিন্তু আমি সর্বভারতীয় কাজ করি তো, ঘুরে ফিরে থাকে দেখে। একটু দুটো রবীন্দ্রনাথ ঠাকুরের এই 2-3টো নাটক দিয়ে হয়, ডাকঘর এরকম দিয়ে, বাকি নেই। আমি দেখলাম যে ফোক অ্যান্ড ট্রেডিশনাল মানে লোক সংস্কৃতি, লোক নাটকের নেই নাটক। আমার রাগ হয়েছে। আমি ছিল মহিষাদলে ছিল আর দীঘাতে ছিল। এখন তো ল্যাপটপে মানে হয় স্ক্যানিং, আর কোনো যাওয়ার ফাইনালে যাওয়া হয়। আমি বসে বসে আমার 2-3টা মিত্র এখানে দিনে প্রায় 10-15টা নাটক দেখা হয়তো, তার জন্য আমি লোক থেকে দূরে থাকে। দীঘাতে বসে দেখে আছে 15টা নাটক দেখাটা মামুলি ব্যাপার নেই, আর নাটকটা রিপিট করি ওনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে সব থেকে বড়, খারাপ নাটকটা ভালো হলে হবে না, ভালো নাটক। আমি ওনাকে ডাকি নিল, আয় দেখ দেখ এই অবস্থা দেখ, একটাও নাটক নেই। কেন? ওরা বলল দাদা আমি বেশি মডার্ন হচ্ছি মনে হয়। বললো আগে তো এক সময় ব্রিটিশের সময় মডার্ন হচ্ছিল, তারপরে তো বুঝার পরে তো বাঙালিদের নিজের কালচার নিয়ে বিজি। আগে তো রবীন্দ্রনাথ নাটক পাঠটা দিছিল না ব্রিটিশের সময়, পরে তো ব্রিটিশ যখন চলে যাওয়া হয় তো, তারপরে তো দেখেছে এইটাই আমার রুট। হ্যাঁ, কেন? বলে না এটাই হয়েছে। অ্যাকচুয়ালি কী হয়েছে বুঝছেন, আমার এখানে ফকলোরিস্ট নাই, লোক সংস্কৃতির সাধক নাই, সামাজিক সাধক রিসার্চ পার্সন, যেটা মানে বিজ্ঞানী বলতে পারে নেই, সোশ্যালিস্ট আমি বলে সোশ্যালিস্ট লোক নেই। সায়েন্টিস্ট আছে আলাদা ম্যাটার, পলিটিশিয়ান তো গলি গলি পাওয়া যায়, এখন বাড়ি বাড়িতে পলিটিশিয়ান হয়েছে। তার জন্য কি হচ্ছে, আমি প্রপার জায়গাটাকে মানে নিউ জেনারেশনের মাথায় ঢুকতে পারছে না। রবীন্দ্রনাথ গীতি বইটা বাড়িতে রাখলে তো হবে না, ছেলে মেয়ে কত দেখছে না, পড়ার ইচ্ছা নেই, বই পড়বে না। মোবাইলে তো করলে গুগলও সার্চ করলে অনেক পাওয়া যায়, ওটাও দেখে না। ব্যাপারটা হচ্ছে কি, শুধু আমার মনে হয় দুটো কবি নজরুল বা রবীন্দ্রনাথ, এই ওনার জন্ম জয়ন্তীতে মনে হয় সবাই করে জন্ম জয়ন্তী, কিন্তু ওনার একটা পাত্তা করি কেউ পড়ে না, বা এরকম সরকারও করিনি যে পাঠ্যক্রমেও এটা থাকবে কম্পালসরি। তার জন্য কি হয়েছে, লোক নাট্য কোথায় থেকে স্টার্ট হচ্ছিল, যাত্রাপালা, পালা গান, কুষাণ গান এগুলো তো বাই দিচ্ছে। এখন শুধু স্টাইলিশ করি, এক্সপেরিমেন্ট করি, মডার্ন করি, এই ফেস্টিভ্যালের জন্যে, শুধু ফেস্টিভ্যালের জন্যে করছে। তাকে গণিপিটি 2-3টা গ্রুপ, নাম বলবো না, আমি জানি সবাই আমি, কিন্তু কেন হচ্ছে
আমার কি মানে অ্যালার্জি হয়েছে নাকি আমার সব ফুলফিল হয়ে গেছে, না দিমাগে আমার সমাজের সব সোসাইটি ঢুকে গেছে আর আমি এখানটা বাই বাই করে আলাদা নিতে হয়। এইটা মেন্টালিটি হয়েছে কেন, আমি এর বাইরের বস্তুর প্রতি আকৃষ্ট বেশি। বাড়িতে যখন ফলটা হবে, আম বড় ফল হলে কি বলে, বিলাতি আম বলে, তো বাইরের আম। বাড়িতে একটা পাপায়া হলে বিলাতি পাপায়া বলে, মানে আমার কি একটু ভালো সুন্দর দেখিলে বাইরে করে যায়। এই মেন্টালটা দূর করতে হবে। লোক নাট্য নৃত্য গীত ছাড়া কিন্তু আমার সংস্কৃতি নেই। আমাদের সংস্কৃতি আমার পরিচয়, না হলে কি হবে জানে, এই যে কাউবয় ছিল, কাউবয় জানে তো, এই ক্যাপ পরিয়ে ঘোড়াতে এখানে পিস্তল নিয়ে কুকুরি নিয়ে চলে আসবে, কাউবয় অনেক ফিল্ম হচ্ছিল, এটা জাতি ছিল কাউবয়। ওনাকে আলাদা না যা দেখা হচ্ছিল কাউবয় বলে ডাকু মটন এই করে, ওরাও লজ্জিত হলো, হয়তো মেন্টালিটি। এখন কাউবয় নেই, শুধু 4টা ফ্যামিলি আছে ফ্রেশ কাউবয়, বাকি কাউবয় এডুকেটেড হচ্ছে, আলাদা মেয়ে বিয়ে করি, নিগ্গু বা আলাদা মেয়ে নিয়ে বিয়ে করি, ওরা আইডেন্টিটি ভুলে গেছে। ওনার বউ তো কোনোদিন কাউবয় ছেলে মেয়ে বলবেই না। এখন কাউবয় গাঁও দেখার জন্যে মানে ইউএসএ গভর্নমেন্টের ভাল ইনকাম সোর্স ওটা, কী করছে বলছেন, আর্টিস্ট নিযুক্ত করছে। এই কাউবয় মতন চেহারা আর্টিস্টকে সিলেক্ট করি, অ্যাপয়েন্টমেন্ট দিই, সকাল 6টা বাজা থেকে রাতে 8টা পর্যন্ত ওখানে কাউবয় করে রাখে। আর বাইরের লোক ভাবে কি ও কাউবয় হয়, কাউবয় নেই। এই অবস্থা হয়েছে, আর বেশি দিন নেই আমাদের ভারতবর্ষের এই অবস্থা হবে। কিটা ভালো লাগে আমার ভালো লাগে বিয়ে যখন হবে তাই পড়ি, ভালো খুদ পড়ি, ওই ছেলে নামটাও লিখতে পারি না ওই দিন, তাই পড়ি, মানে কী করে একটা বিউটি পার্লার থেকে পড়ে টাই ওই পড়ি, জুতা পরি, একদম কোট ওট পরি থাকবে, ওইটা আইডেন্টি। বাবা অত সুন্দর ড্রেস বাঙালির, যখন ধুতির এটা নিয়ে এরকমের ধুসে রাখবে, হ্যাঁ, এই যে গিলা করা ওইটা পরবে, হ্যাঁ, কত সুন্দর লাগে। করে কেউ বাধ্যপরি করে, যখন দাদা বলবে ওনার ছেলে করবে, আরে বৃদ্ধ বাবা কাজ নেই, আমাকে এরকম বোকা বানাতে চাই, এরকম করি। তারপরে ভাবে যে না বাবা দুঃখ হবে পড়তে চাই, অন্তরে কিন্তু নেই। এইগুলো তো কারক, এইগুলো প্রভাব কোথায় পড়ে, আমার নাটকও পড়ে। যা যা না বলো, নটঙ্কি বলো, কাজ নেই, বেকার বেরোজগার বলো, কিন্তু নাটক নিয়েই তো সমাজের প্রতিষ্ঠিত হচ্ছে। নাটকের কর্মী দ্বারা যে জায়গায় 1000 টাকা পাওয়া যায়, এই 1000 টাকা এক জায়গায় রাখলে, নাটক এই জায়গায় রাখলে 1000 টাকা বাই বাই করে করবে, আর এখানে নিজের পকেট থেকে 100-200 টাকা খরচ করে। কেন? ওনার রেসপন্সিবিলিটি আছে। কোনো দিন কিন্তু হে প্রতিপন্ন হব না, এটা বড় সমস্যা আমার শিল্পীটার জন্যে। নিজেকে আমি গণ্যমূন্য ভাবো। আরে আইপিএস অফিসার মারোগুলি কিসের জন্য করছে? নিজের জন্য করছে, নিজের ব্যাংক ব্যালেন্স, বাড়ি বানাবে, ছেলেকে বিদেশে পৌঁছাবে, ভালো ভালো গাড়ি কিনবে। আমি তো এটা চাই না। কত নাটকের লোক বিনা বিয়ে করি নাটকই সমাবৃত করে দিছে। এই যে সাধুগুলো থাকে, যেখানে আমার এখানে সত্য থাকে, সত্যিয়া কালচার পাবলিসিটির জন্য ওনার রাখার জন্য ওরা কি করে, বেসেলো হয়ে থাকে, সংস্কৃত অধ্যয়ন করি, ভাগবত কীর্তন অধ্যয়ন শঙ্করদেব করি, ওটাকে প্রচার করে। ওর মতন তো মহান লোক নেই। ও সত্যিয়া খোল বাজাতে জানে, নাচ করতে জানে, বরগীত গাওয়া জানে, ভাওনা করতে যাবে। ও না হলে থাকবে, যখন আমার সংস্কৃতিটা আমরা রিলিজিয়াস ম্যাটার থাকবে না, কালকে এখানে ওপেনলি রাস্তায় ধরে মেয়েকে চুমন দিবে, এটা ভালো, মানে সোশিয়ালে বলে যেটা ভালোবাসা। যেমন আজকে ভ্যালেন্টাইন ডে, রবীন্দ্র জয়ন্তী তো অত করি মানে না ছেলে মেয়ে। আমি এজেড লোক, সিরিয়াস লোকের ব্যাপারটা আলাদা। আজকে ভ্যালেন্টাইন ডেতে যত ইউথ পাগল হবে, ওইগুলো তো কোনোদিন গুরুত্ব দিই না। এখন তো ফ্যাশন হয়ে গেছে দুর্গা পূজাও, ভক্তির রস শেষ, কম্পিটিশন বানানো ভালো হচ্ছে, এটা লাগে কম্পিটিশন, ক্রিয়েশন, এমপ্লয় হয়েছে, বিজনেস হয়েছে, ট্যুরিজম হয়েছে। কিন্তু এই কারবারটা যখন আমার নাটকে ঢুকে যাবে কি হবে? যখন মোবাইল থিয়েটার যে নামে আমি বললো, মোবাইল থেকে একটা কাহিনী দিয়ে লোকেকে কানাবে, হাসাবে, তোমার পকেট থেকে 2000 টাকা নিয়ে যাবে। টাইটানিক কি প্রয়োজন? ফিল্ম অনেক দেখলো, মোবাইল থিয়েটার টাইটানিক হয়, নাও স্টেজে যাবে, নাও ভেঙে যায়, তুমি বুঝতে পারবে না যে এটা টাইটানিক নাকি। আনাকোন্ডা করছে, আনাকোন্ডা সাপ নিয়ে খেয়ে করে যায়। আর যে এটা ছিল জুরাসিক পার্ক,
ওনার ফিল্মের ডাইরেক্টর সিলভাক এসে দেখে বলে যে প্রণাম, ওপেনলি মিডিয়াতে বলেছেন আমি ডাইরেক্টর নেই, আমি তো কম্পিউটার করছে। এখানে স্টেজে লাইভ করে দিল, অতটাও হওয়া উচিত নয়। ওইগুলো নিয়ে আমি পাগল হয়ে থাকবো নাকি? আমার নিজের কাহিনীগুলো, আলকাপ তো আমি জানি না, ভারী গান তো আমি জানি না। এই কী কয় এটা, এই যে মালদাতে পপুলার কমেডি যায় গম্ভীরা, গম্ভীরা তো ভুলে গেছে, গম্ভীরা আর্টিস্ট নেই। আমি গম্ভীরা আর্টিস্ট ডোনেটেড পাগল হয়ে গেছে, গ্রুপেই নেই, আলকাবেই নেই। লাস্ট টাইম মিনিস্ট্রি বললো যে বড় ফেস্টিভ্যাল করে, আমি এনএসডির বড় বড় ফেস্টিভ্যালগুলো ডিজাইন করে, দেখলাম যে নেই। এক সময় আমি সঙ্গীত নাটক একাডেমি যখন ছিল 2-3 ভারী গানের গ্রুপ আমার সঙ্গে পুরা নর্থ ইস্ট গেছিলো 1 মাস, টোটাল 18 গ্রুপ অল ওভার ইন্ডিয়া। রাজস্থানে খায়েল নেই, কে গাবে, কি প্রয়োজন আছে? মিউজিকে তো প্রয়োজনই নেই, কিবোর্ডে সিকোয়েন্স করে দিবে, করে দিবে, বস শেষ। ওইটাই কি আমি সংস্কৃতি রাখবো? আমি বলবো যে আমি বড় নাট্যশিল্পী, পরিচালক, রংকর্মী হবে? আমার দায়িত্বটা থাকবে, সব কিছু হবে, আমি ভালোটাও খাবে, ভালোটাও দেখাবে, সব কিছু করবে, কিন্তু নোংরাটা তো হঠাৎই হবে। আর বেশি অলঙ্কিত করে দিলে তো হবে না। এই সমস্যাটা আমার সামনে একটা অত্যন্ত পয়জনাস, করোনার থেকে পয়জনাস একটা আমার হচ্ছে, ডিজিজ হচ্ছে, ওইটা দূর করতে হবে। আমি আমার স্টার্টিং করছে যে আমি ভারঙ্গমে যে দেখলাম, আমি যখন আজকে খুলি দেখে নাই, বেস্ট নাটক নেই। আমাকে বললো যে যেটা ফোক অ্যান্ড ট্রেডিশনাল থাকে, লোক সংস্কৃতি, ওনাকে ফার্স্ট টাইম দেবে, নাই যাত্রা পালা নাই, পালা নাই, একটাই ছিল মনে হয় ওটাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মানে কাজটা খারাপ, কিন্তু দিতে হচ্ছে কেন? মানে এই কালচারটা প্রমোট করতে হবে তো। আসামের ভাওনাটা তো বাইরে করলে লোক বুঝবে এটা ভাওনা। নটঙ্কি যখন বাইরে যাবে, এখানে নটঙ্কি তখন বুঝবে যে এটা একটু নটঙ্কি, ইউপি বিহারের একটু হরিয়ানাটো আছে যে নটঙ্কি, নটুয়া নাচ যখন বিহারে যাবে যে এটা নটুয়া নাচ। কিন্তু একটা দেখবেন, আগেই অনেক রাজ্য নিজের কালচার নিয়ে মাঝখানে অ্যালার্ট ছিল না। এমপি বেসিক্যালি, ইউপি একটু, ভোজপুরি বেল্ট বিহার এখন করে অ্যালার্ট হয়ে গেছে। আগে ওগুলো পাত্তা দিচ্ছিল না, মানে মাঝখানে এই যে কী করবো মডার্ন করে, নাটকই ছিল না। এখন কিন্তু স্টার্ট হয়েছে যে ভিকারিটা করে নাটকগুলো, বেটি বেসুয়া, বিদেশিয়া, এই নাটক নিয়ে কিন্তু একদম জাগিত হয়েছে। আমি নটুয়া নাচ দিয়ে আলাদা আলাদা ফর্মের নাটক হচ্ছে। আমার এখানে যত ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ, কত হাজার গ্রুপ আছে জানি না। বিশ্বতে একটাই রাজ্য, যে রাজ্যতে অত নাটকের গ্রুপ বিশ্বর কোনো জায়গায় নেই, পুরো বিশ্বতে অত নাটকের গ্রুপ নেই যে ওয়েস্ট বেঙ্গলে আছে। মানে কাউন্ট করি পাগল। আমার যখন রেপার্টরি গানতে ফাইল আছে, যেদিন ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ লাস্টে হয়তো, এই দিন হালত খারাপ, পানি বোতল 2-3টা লাগে, দেখে দেখে পাগল হয়ে যায়। এটা বড় বড় ফাইল করি নিয়ে, কোনো ফাইলটা 15 কেজি ওজন হয়। দেখবে যে 1932 আমি এই গ্রুপেও পাইছে যে 1901 সনের গ্রুপেও পেয়েছে নাটকের, কিন্তু এইটা খুলি দেখে ভিতরে মালই নাই, ফাঁকা। দারিদ্র আমাদের সবাই হচ্ছে আমার সংস্কৃতিটা আগে বাড়ানো।